5টি বইয়ের গড় দাম 50 টাকা আর 6টা বইয়ের গড় দাম 45 টাকা যদি হয়, তাহলে শেষে যে বইটা কিনলাম তার দাম কত? তো এ তো বোঝাই যাচ্ছে যে 5টি বইয়ের গড় দাম যদি 50 টাকা হয়, আমি শেষে যে বইটা কিনেছি সেটার দাম তো আরো বেড়ে গেল। তাহলে পরবর্তীতে গড় দাম তো 50-এর বেশি হবে, 51, 52, 55, 60 এরকম হতে হবে। তো কি বলছে যে 5টি বইয়ের গড় দাম 50 টাকা আর 6টা বইয়ের গড় দাম 45 টাকা। তো এই জায়গাটা কি সম্ভব কোনোদিন? আমরা আজকে ক্লাসে সেটা বোঝার চেষ্টা করব। গড়মান অধ্যায়ে আমরা একটা বিশেষ ধরনের সমস্যা পাই, সেটা হচ্ছে 5টি দ্রব্যের গড় দাম যেটা 6টা দ্রব্যের গড় দাম তার থেকে কম হয়ে যাচ্ছে। এই যে কমটা কেন হচ্ছে, কম হওয়া কি আদৌ সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে কমে যাচ্ছে, এর অন্তর্নিহিত অর্থটা কি, কোন বেসিক জায়গা থেকে এই বইয়ের সংখ্যা বাড়ছে, তার দামও বাড়ছে, কিন্তু গড়মান কমে যাচ্ছে? এই জায়গাটাতে আমাদের ক্রিস্টাল ক্লিয়ারিটি আনতে হবে, ধারণা সুস্পষ্ট হতে হবে। তো আজকে আমরা ক্লাস করছি নিশ্চিত নবোদয় নামক বইয়ের গড়মান অধ্যায়ের উপরে। এখানে আমরা দেখে নেব যে দ্রব্যের সংখ্যা বাড়ছে, দাম বাড়ছে, কিন্তু গড় মূল্য কমে যাচ্ছে কিভাবে। এটা আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে সম্ভব না, তোমাদেরও তাই মনে হচ্ছে, তাই তো? কিন্তু আমরা দেখব সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে কেন, এই কেনর উত্তরটা আজকে খুঁজতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। তো আজকে আমরা নিশ্চিত নবোদয় বইয়ের 11 নম্বর যে চ্যাপ্টার রয়েছে গড়মান, এখানে আমরা অনেকগুলি সমস্যা পেয়ে থাকি এইরকম যে 50 জন ধরো চাঁদা দিয়েছে, যে টাকা চাঁদা উঠেছে আরো একজন চাঁদা দিল, তাতে সেই আগের তুলনায় আগে যে গড়ে চাঁদা দেওয়া হয়েছিল যেটা, তার থেকে চাঁদার গড়টা কমে গেল। তাহলে এইখানে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে পরে যে চাঁদা দিল সে কি চাঁদা দিয়েছে আদৌ, নাকি সে ওখান থেকে আরো কিছু টাকা সরিয়ে নিয়েছে? আচ্ছা, সে সরিয়ে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু আমি বললাম যে 5টি আমের দাম গড় দাম 10 টাকা, আর সেক্ষেত্রে 6টি আমের গড় দাম তার থেকে কমে গেল। এটা কিরকম হলো? এই জায়গাটা আজকে আমরা যাব। চলো আমরা বোর্ড ওয়ার্কে দেখে নেব, একটি সমস্যা দেখব এবং সেই সমস্যা থেকে আমরা প্রমাণ করব যে গড় দাম জিনিসের সংখ্যা বাড়লে কমতে পারে কিনা, যদি পারে তার ব্যাখ্যাটা আমরা শিখব। আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। প্রশ্নটা কি? 5টি বইয়ের গড় দাম 50 টাকা আর 6টি বইয়ের গড় দাম 45 টাকা, তাহলে শেষ বইটির দাম কত? এই যে বিষয়টা না, এই 50 টাকা 5টার দাম আর 6টার দাম 45 টাকা, এটা কি আদৌ সম্ভব নাকি অসম্ভব? তো এখনো পর্যন্ত আমার এবং তোমাদের মনে হচ্ছে 99.99% অসম্ভব। আর এই যে 0.001% যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার জায়গাটা আমরা খোঁজ করব, দেখি সম্ভব যেতে না অসম্ভব যেতে। আসো, তাহলে 5টি বইয়ের গড় দাম 50 টাকা যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে 5টি বইয়ের গড় দাম 50 টাকা, সুতরাং মোট দাম কত? 50 গুণ 5 সমান সমান 250 টাকা। ক্লিয়ার? এবার 6টি বই, একটু হাসি পাচ্ছে যে 6টা বইয়ের দাম কম হয়ে গেল, হাসো, একটু হেসে নাও। 6টি বইয়ের, এখানে লেখো সিডাব্লিউ শুরু করো সবাই, এই জায়গাটা ভালো করে বুঝবে। আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, কারণ এই টাইপের উপরে যদি সমস্যা পরীক্ষার হলে তোমরা পাও, সেখানে যেন কোনো ভুল না হয়। আজকে আমরা ভুলটাকে সংশোধন করে নেব। বইতে যদি অঙ্কটাকে আমার চেঞ্জ করতে হয় তাও করে নেব, যদি চেঞ্জ না করতে হয় তাহলে আমরা শিখে নেব। তাহলে দেখো 6টি বইয়ের গড় দাম, 6টি বইয়ের গড় দাম সমান সমান 45 টাকা। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি? মোট দাম, মোট দাম কত? 45 ইন্টু 6, তাহলে 5 ছক 30, হাতে থাকলো 3, 4 ছক 24 আর 3 27, 270 টাকা। এবার এই জায়গায় একটা বিষয় লক্ষ্য করো যে এই যে 5টা বইয়ের দাম যেটা ছিল 250 টাকা, 5টা বইয়ের দাম 250 টাকা, আর এই 6টা বইয়ের দাম হলো 270 টাকা। এই জায়গাটা দেখো 270 টাকা হলো। এই যে 5টা বই, এখানে কি হলো? এখানে দামটা বাড়লো। কত বাড়লো দেখো তো? 270 মাইনাস 250 সমান সমান কত হলো? 20 টাকা। এই যে 20 টাকা দাম যে বাড়লো, আর বইয়ের সংখ্যা বাড়লো কয়টি? বইয়ের সংখ্যা বাড়লো একটি।
তাহলে এই আগের যে 5টা বইয়ের দাম ছিল সেই 5টা বইয়ের দামের থেকে দামটা বেড়ে গেল, কে বাড়ালো? এই বাড়তি দামটা কার জন্য হলো? এই বাড়তি দামটা হলো এই 5টার জায়গায় 6টা বই হয়ে গেল একটি বই, অর্থাৎ শেষের যে বইটি, ওই শেষের বইটার দাম বেড়ে গেল। কত বাড়লো? 20 টাকা। অর্থাৎ আমরা কি বলতে পারি, 6টা বইয়ের দাম থেকে 5টা বইয়ের দাম যদি বিয়োগ করো, দেখো এখানে 6টির দাম থেকে 5টার দাম যদি তুমি বিয়োগ করে দাও, তাহলে কে পড়ে থাকবে? 6th নম্বরে যে বই রয়েছে তার দামটা পড়ে থাকবে। এই জায়গাটা বোঝো যে এখান থেকেও আমরা বুঝতে পারছি, এখানেও বুঝতে পারছি যে কি 5টা বইয়ের যে দাম ছিল, 6টা বইয়ের দাম তার থেকে 20 টাকা বেড়ে গেল। তাহলে ওই যে টাকা যেটা বাড়লো 20 টাকা, ওই বাড়তি টাকাটা কার জন্য হলো? 6 নম্বর বইয়ের জন্য। তাহলে আমরা এখানে কি বলতে পারছি যে 6টা বইয়ের দাম হচ্ছে 270 টাকা, আর 5টা বইয়ের দাম 250 টাকা, অর্থাৎ 20 টাকা। এটা হচ্ছে 6th নম্বর বইয়ের দাম। সুতরাং আমরা কি বলতে পারি, শেষ বইটির দাম, শেষ মানে ষষ্ঠ বইটি, শেষ বইটির দাম সমান সমান 20 টাকা। বেশ, এবার দেখো এই যে অঙ্কটা আমরা করলাম, অঙ্কটা কি সঠিক হলো নাকি ভুল হয়ে গেল? এবার শেষ বইটির দাম 20 টাকা, এই 20 টাকা ধরলে তারপরে গড় মানটা কমে গেল কিনা, এই জায়গাটাকে একবার একটু প্রমাণ করে দেখতে হবে আমাদের। আপাতত আমরা বলতে পারছি যে ষষ্ঠ বইয়ের একটা দাম বেরিয়েছে, এই যে অসম্ভব জায়গাটা কিন্তু না, এই জায়গাটা কিন্তু সম্ভাবনার জায়গায় চলে আসলো, উল্টে গেল। এবার এটা হয়ে গেল 99.99%, আর অসম্ভবের জায়গাটা কিন্তু আমরা 0.0001%-এ চলে আসলো। এখন শুধু আমাদের একটু প্রমাণ করে দেখতে হবে। 5টা বইয়ের দাম কত? 5টা বইয়ের দাম 250 টাকা। আরো একটা 20 টাকা দামের বই কিনলাম, তাহলে দাম হলো 270 টাকা। তাহলে বই হলো কটা? 5টা বই ছিল, আর একটা বই কিনলাম, 6টা বই হলো। 6 দিয়ে ভাগ করলে গড় পাবো, তাহলে 4 ছক 24, 5 ছক 30, 45 টাকা। তাহলে দেখো 20 টাকা দামের যদি একটা বই কেনা হয়, তাহলে কিন্তু তার গড় দাম 45 টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ 5টা বইয়ের যা দাম ছিল তার সঙ্গে আমি 6 নম্বরে আর একটা বই কিনলাম, এবং বইটা কেনার পরে গড় দামটা কমে গেল। তো এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার হলো না। বাস্তবে এটা কিন্তু সম্ভব, তার মানে অসম্ভবের এই কথাটা আর লেখা যাবে না এখানে। বাস্তবে কি দেখলাম আমরা, যে এটা সম্ভব হচ্ছে, 100% সম্ভব হচ্ছে, আর 99% বলা যাচ্ছে না, 100% সম্ভব হয়ে গেল। কারণ কি, আমরা প্রমাণ করে নিলাম তো এখানে, এটা প্রমাণিত হয়ে গেল। যে কি প্রমাণিত হলো? 5টা বইয়ের যা দাম আছে তার সাথে আরেকটা বই যদি যোগ করি, তাহলে গড় দাম কমে যেতে পারে। এবার এই যে গড় দামটা কমে গেল, কোথা থেকে কমলো, কেন কমলো, আর কখন কিভাবে কমবে না বাড়বে বুঝবো, তাই না? এই জায়গাটা আমরা বুঝে নেবো। এবার এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য করতে হবে। 5টি বইয়ের মোট দাম কত হচ্ছে? 50 গুণ 5, 250 টাকা হচ্ছে। আর 6টি বইয়ের মোট দাম কত হচ্ছে? 6 গুণ 45 সমান সমান 270 টাকা। তাহলে 5টা বইয়ের মোট দাম থেকে 6টা বইয়ের মোট দাম বেড়ে গেল, কত বাড়লো? 20 টাকা বাড়লো। এই 20 টাকা বেড়েছে কার জন্য? ষষ্ঠ বইটা যেটা কিনেছি সেই বইটার জন্য। তাহলে এই যে 6 নম্বর যে বইটা, তার দাম কত হচ্ছে? 20 টাকা হচ্ছে। এবার আমরা আসবো যে গড় মানটা কেন কমে গেল, তাই তো? কোথা থেকে হলো এটা? এটা হলো যে দেখো 5টা বইয়ের যে দাম, মোট দাম, আর 6টা বইয়ের যে দাম, মোট দাম, সেইটা কি কখনো কমে যাচ্ছে? বাস্তব ক্ষেত্রে এটা কখনো সম্ভব নয় যে 5টা বইয়ের মোট যা দাম হয়, 6টা বইয়ের মোট দাম তার থেকে কমে যাবে। এটা কখনো সম্ভব না। কারণ ষষ্ঠ নাম্বার যে বইটা তুমি কিনেছো, সেটা 1 টাকা হলেও তোমাকে দিতে হয়েছে। অর্থাৎ 5টা বইয়ের যা দাম ছিল 250 টাকা, তারপরে তোমাকে 1 টাকা বাড়ালেও বাড়াতে হবে, অথবা 2 টাকা বাড়াতে হবে, অথবা 3 টাকা, অথবা 4 টাকা, তোমাকে কিছু একটা বাড়াতেই হবে। আর কখনো এটা সম্ভব হয় না বাস্তব জীবনে যে কোনো একটা সংখ্যার সঙ্গে একটা কিছু যোগ করলাম, মানে এই 1 2 3 পজিটিভ সংখ্যা যোগ করলাম, তাতে দামটা কমে গেল, এটা কখনো সম্ভব না। অন্যভাবে সম্ভব হতে পারে, মাইনাস সংখ্যা যোগ করলে হতে পারে, সেটা বাস্তব ক্ষেত্রে নয়। তো বাস্তব ক্ষেত্রে কোনো কিছু যোগ করলে সেটা কিন্তু বাড়তেই থাকছে। তো এবার এই যে বেশি 6টা বইয়ের দাম, এই 6টা বইয়ের দাম এই 5টা বইয়ের দামের তুলনায় তো বেশি, মোট দামের থেকে তো বেশি। তাহলে এটা বাস্তব, এখানে কিন্তু অবাস্তব কিছু হলো না।
5টা বইয়ের মোট দাম থেকে 6টা বইয়ের মোট দাম বেড়ে গেল। কেন? কারণ 5টা বইয়ের মোট দামের সঙ্গে 6টা বই যেটা 20 টাকা দামের বই যোগ করেছি, তাই মোট দাম বেড়ে গেছে। এইবার গড় মানটা কেন কমছে? দেখো, 5টা বইয়ের দামকে তুমি যখন এই 250কে তুমি যখন 5 দিয়ে ভাগ করেছো, আর 270কে যখন 6 দিয়ে ভাগ করেছো, সেক্ষেত্রে এই ভাগফলটা এটার থেকে বেশি হয়েছে। এবার কখন কিভাবে বাড়ে বা কমে, এই কমলো কেন, এই জায়গাটা আমরা এবার ক্লিয়ার করব। দেখো, 5টা বইয়ের গড় দাম কত ছিল? 50 টাকা। এই তো, কটা বই ছিল? 5টা। এখানে 5টা বলে কোনো কথা নেই, 10টা, 15টা, 20টা, যাই হোক না কেন, গড় দাম 50 টাকা বলতে তোমাকে প্রতিবার 50 টাকার দামেরই বই বাড়াতে হবে, প্রতিটা বইয়ের জন্য 50 টাকা করে বাড়াতে হবে। তবে কিন্তু তুমি যতদিন পর্যন্ত বাড়াও, গড় দাম কিন্তু 50ই থেকে যাবে। দেখো, এর সঙ্গে তুমি আরেকটা 50 টাকা দামের বই বাড়ালে কত হচ্ছে? 300 টাকা। তাকে 6 দিয়ে ভাগ করলে দেখো 50 হচ্ছে। এর সঙ্গে যদি তুমি আরেকটা, এবার এর সাথে তুমি যদি আরেকটা বাড়িয়ে দাও 50 টাকা দামের, তাহলে কত হচ্ছে? 350 টাকা। বই হচ্ছে 7টা, গড় দাম কিন্তু 50 হচ্ছে। তাহলে তুমি গড় দাম একই রেখে তুমি যদি 50 টাকা করে বই কিনতেই থাকো, তাহলে আজীবন কাল ধরে তোমার বইয়ের মোট দাম যতই বাড়ুক না কেন, তুমি যে কটা বই কিনেছো সেই কটার প্রত্যেকটার গড়ে তোমার 50 টাকা করে দাম হতে থাকবে। এবার এই যে পরবর্তী বইগুলোকে কেনা হচ্ছে, সেই বইগুলোর দাম যদি 50 টাকা করেই হয়, তবে কিন্তু গড় মানটা সারা জীবন একই থেকে যাবে, কিন্তু মোট দাম তো বাড়তে থাকবে। এই গড় দাম যে বাড়ছে না, এটা অবাস্তব কিছু না। মোট দামটা যদি না বাড়তো তাহলে অবাস্তব হতো। মোট দাম তো বেড়ে যাচ্ছে, গড় দামটা একই থেকে যাচ্ছে। এবার দেখো, এই গড় দাম যেটা 50 টাকার প্রথমে ছিল, তারপরে যদি প্রতিবার আমি যুক্ত করি একটা 50 টাকা দামের বই, আর একটা 50 টাকার কম দামের বই, একটা কম দামের বই, আর একটা 50 টাকার থেকে বেশি দামের বই, এই যে যদি এই তিনটে কন্ডিশন করি, তাহলে 50 টাকা করে বইয়ের দাম যতই আমি বাড়াতে থাকি, গড় মান কিন্তু 50 করেই থেকে যাবে। যদি 50 টাকার কম দাম দিয়ে করি, তাহলে গড় মান কিন্তু কমে যাবে, কম হয়ে যাবে। এটা কি লিখবো? কমে যাবে। আর যদি 50 টাকার বেশি দাম যুক্ত করো, তাহলে সেক্ষেত্রে বলবো বেড়ে যাবে, গড় দামটা বেড়ে যাবে। কেন? কারণ তুমি 50 করে বৃদ্ধি করতে থাকো, প্রমাণ করে নিয়েছি আমরা, 50 করে বাড়াতে থাকো, গড় দাম প্রত্যেকটার দাম 50 করেই থেকে যাবে। গড় মানে কি? মোটকে কতগুলো তাই দিয়ে ভাগ করা, অর্থাৎ প্রতিটার দাম 50 টাকা। গড় কথার অর্থ কি? প্রতিটার দাম 50 টাকা। তো এইবার বাস্তবতায় আসি, যে তোমার বইয়ের সংখ্যা 5টা ছিল 50 টাকা করে গড়ে, তুমি 6টা বই কিনেছো, 6 নম্বর বইটাও 50 টাকা দিয়ে কিনেছো, তাহলে সেক্ষেত্রে গড় 50 হলো কেন? কারণ তোমার 6টা বইয়ের প্রতিটার দাম 50 টাকা। তুমি 7টা কেন, প্রতিটার দাম 50 টাকা। তো প্রতিটার দাম 50 টাকা, এটা তো এক থাকতেই পারে, বইয়ের সংখ্যা বাড়ুক আর কমুক, এক একটা বইয়ের দাম 50 টাকা। গড় মানে কি? প্রতিটার দামই 50 টাকা। তাহলে প্রত্যেকটার দাম 50 টাকা, এটা তো বাস্তবে থাকা সম্ভব। সেখানে একটা বই হোক আর 10টা বই হোক, বইয়ের সংখ্যা যতই বাড়ুক না কেন, প্রত্যেকটার দাম 50 থাকতে পারে। এবার 50-এর থেকে কমে যাবে কখন? দেখো, তোমাকে যদি গড় মানটাকে সমান রাখতে হয়, তাহলে তো মিনিমাম 50 যোগ করতে হবে। তুমি যদি তার থেকে কম যোগ করে ফেলো, তাহলে কি হচ্ছে? মোট দামকে যখন একটা সংখ্যা বাড়িয়ে নিয়ে তুমি ভাগ করছো, সেক্ষেত্রে কি হচ্ছে? ভাগফলটা কমে যাচ্ছে। অর্থাৎ 50 টাকা করে যে বইগুলো কিনেছিলাম 5টা, তার সঙ্গে পরবর্তীতে 20 টাকা দামের একটা বই কিনেছি। এবার এই যে ঘাটতি পড়লো কত, দেখো তো। আগে 50 টাকা করে বইয়ের দাম ছিল, আমি পরবর্তী বইটা কি করলাম? 20 টাকা দিয়ে কিনলাম, অর্থাৎ 30 টাকা ঘাটতি পড়লো। এই যে 30 টাকা যে ঘাটতি হলো, এই 30 টাকাটা তখন কি হবে? গড় যখন করব, সবার ক্ষেত্রে মানটা কমিয়ে প্রত্যেকের দাম একই জায়গায় নিয়ে আসবো। তাহলে 30 টাকা যে ঘাটতি হলো, এই ঘাটতিটা তখন 6টা বইয়ের ক্ষেত্রে হিসেব করতে হবে। এই যে যে 6টা, এখন বইয়ের সংখ্যা মোট কতগুলো হলো? 5টা ছিল, 6টা হয়ে গেল। তাহলে এই 30 টাকা কমে গেল, 6টা বই কি করবে? কম টাকাটাকে সমান ভাগ করে নিজেদের থেকে কমিয়ে দেবে দাম। তাহলে এই যে ঘাটতি জায়গাটা যেটা হলো, তাকে যদি ভাগ করো, তাহলে ঘাটতি হলো প্রত্যেকটা বইতে 5 টাকা করে। আগের যে গড় দামটা ছিল, সেই গড় দামের তুলনায় এবার ঘাটতি হয়ে গেল
কত করে প্রত্যেকের জন্য 5 টাকা করে ঘাটতি হলো। তাহলে দেখো 50 - 5 = 45 হলো। তাই বলতে পারছি পরবর্তীতে যতগুলি বই আছে তাদের প্রত্যেকের তখন দাম হয়ে গেল 45 টাকা করে। কারণ এই যে যে ঘাটতির জায়গাটা, এই জায়গাটা মনে রাখবে। ঘাটতি তো শুধু এই একটা বইয়ের ঘাটতি হলো না, এর দামটা কম থাকলো আর এদের দাম বেশি থাকলো তা তো হবে না। গড় মানে কি, প্রত্যেকে তার দামকে সমান জায়গায় নামিয়ে নিয়ে আসবে অথবা উঠিয়ে নিয়ে যাবে। তাহলে এবার এ যখন 20 যোগ করেছি তখন 30 ঘাটতি পড়েছে। এবার এই ঘাটতিটা কি করলো, ওই বাকি 5 জন ছিল তারা কমাবে না, সবাই বলবে আমরা সবাই মিলে এই ঘাটতিটা পূরণ করব। এই 30 টাকা ঘাটতিটা 6 জন মিলে পূরণ করে 5 টাকা করে হলো। এবার কি হলো, এই যে প্রত্যেকের যে গড়মানটা 50 হওয়ার উচিত ছিল সেখান থেকে সবাই 5 করে কমিয়ে 45 করে দিল। এর ক্ষেত্রে কিন্তু দামটা বেড়ে গেল। এর 20 টাকা অরিজিনাল দাম, কিন্তু গড় দামটা এর তখন 45 টাকা হয়ে গেল। কেন? কারণ এরা সবাই ঘাটতিটা পূরণ করেছে, এ তো নিয়েছে, তাই না? এবার দেখো বেশি দামের যদি যুক্ত করতাম, যদি 50 টাকার জায়গায় আমরা এক কাজ করতাম যে এরকম 50 টাকা মানে 20 টাকা দামের একটা বই না কিনে আমরা 50-এর তুলনায় অধিক দামের যদি একটা বই কিনতাম, তাহলে কি হতো? 50-এর জায়গায় আমরা মনে করো 56 টাকা দামের একটা বই কিনলাম, তাহলে কি হতো? 250-এর সঙ্গে 56 যোগ করতে হবে। 250 আর 56, তাহলে 6 × 0 = 306 টাকা। 306 টাকা এইটা যদি হতো তাহলে কি হতো? তাহলে 51 টাকা করে হয়ে যেত। দেখো তুমি যদি 56 টাকা দামের একটা বই যুক্ত করো কোথায়, এই যে 50-এর থেকে কম যুক্ত করেছিলাম 20 টাকার। এবার তুমি যদি 51 টাকা 56 টাকা দামের একটা বই যুক্ত করো, তাহলে তোমার কিন্তু গড়মানটা বেড়ে যাবে। দেখো গড়মানটা 51 হয়ে গেছে। 51 × 6 করলে এটা হচ্ছে। এই যে 50-এর থেকে বেশি টাকা যোগ করলে তখন গড়মানটা কেন বাড়ছে, এই জায়গাটা এবার লক্ষ্য করো তো। দেখো তোমার হিসাবে কি ছিল, প্রত্যেকের দাম 50 টাকা রাখতে গেলে তোমাকে 50 টাকায় আর একটা বই কিনতে হবে, আর একটা বইয়ের দাম 50 টাকা হতে হবে, কিন্তু তুমি আলটিমেটলি কি করেছো, 56 টাকা দিয়েছো, অর্থাৎ তুমি 6 টাকা বেশি দিয়ে কিনেছো। এবার এর দামটা যখন 6 টাকা বেশি দিয়ে কিনেছো তখন কি হবে, বইয়ের সংখ্যা তো 6টা হয়ে গেল। এই 6টা বই তখন কি করবে, প্রত্যেকে তার নিজের দামকে বাড়িয়ে নিয়ে আসবে। এই একা বাড়ালে তো হবে না। ষষ্ঠ নম্বর যে বইটা, এই ষষ্ঠ নম্বর বই 56 টাকাতে যেটা কিনেছি, এর একার দাম বাড়েনি। যখন গড়ে আসবে তখন সবার দাম বাড়াবে। তখন 6টা বই কি করবে, এই যে যে বাড়তি যে 6 টাকা, এই 50 + 6 56 টাকা বেড়েছে, এই বাড়তি 6টাকে কি করবে, 6 জনে ভাগ করে নেবে, 6টা বইতে ভাগ করে 1 টাকা করে ভাগ করে নেবে। বলবে তাহলে এই 5টা বইয়ের প্রত্যেকে বলবে আমার দাম 1 টাকা বেশি, আমার দাম 1 টাকা বেশি, আমার দাম 1 টাকা বেশি, আমার দাম 1 টাকা বেশি। এভাবে সবাই ওই বাড়তি টাকাটাকে এক এক করে ভাগ করে নিয়ে তাদের গড় দামটাকে 51 করে ফেলবে। তাহলে এবার আমাদের মনে রাখার যে জায়গাটা, এখানে মনে রাখবে তোমরা কি মনে রাখবে, যে গড় দাম যেটা 50 আর রাখবো না, এবার গড় লিখবো। গড় দাম যেটা, তার সাথে যদি তুমি আরো সংখ্যায় যোগ করতে থাকো, তখন গড়ের যে মানটা, সেই মানে যদি তুমি যোগ করো, গড় মানে যদি যোগ করো, তাহলে তোমার কি হবে, গড় মানটা অপরিবর্তিত থাকবে। তুমি যদি গড় মানের থেকে কম যোগ করো তাহলে গড় মানটা কমে যাবে। গড় মানের থেকে যদি বেশি মান যোগ করো তাহলে গড় মানটা পরবর্তীতে বেড়ে যাবে। তাহলে এই জায়গাটা বলো, কি বলবে, যে যখন যুক্ত করা হবে, গড় মানে যুক্ত করলে পরবর্তী গড় একই থেকে যাবে, গড় মানের থেকে কম যুক্ত করলে পরবর্তী গড় কমে যাবে, গড় মানের থেকে বেশি যুক্ত করলে পরবর্তী গড় বেড়ে যাবে। তো এবার এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, কি বলবো, যে মনে করো আহ 5টি বইয়ের মোট দাম, 5টি বইয়ের গড় দাম 50 টাকা, 6টি বইয়ের গড় দাম 306 টাকা, তাই তো? এখানে আমরা পেয়েছিলাম। এবার যদি বলি যে 5টি বইয়ের গড় দাম 50 টাকা আর 56 টাকা দামের একটা বই যুক্ত করা হলো, তাহলে গড় দাম কত হবে? অঙ্কটা একটু চেঞ্জ হয়ে গেল। তো এক্ষেত্রে তুমি প্লেন নিয়মে করে যেতে পারো, যে নিয়মগুলোর উপরে আমরা আমাদের গড়মান অধ্যায়ে অঙ্ক শিখেছি এতদিন, অথবা পরবর্তী অঙ্কতে শিখবো। সেই প্লেন ভাবে তুমি যদি লিখে লিখে করো হবে, কিন্তু তুমি যদি একটু চালাকি করো, যে 50 টাকা গড় দাম ছিল, আমি কি করলাম, পরবর্তী যে বইটা কিনলাম
আগের গড় দাম 50 টাকা ছিল, পরবর্তী যে বইটা কিনলাম সেটা 56 টাকা, অর্থাৎ 50 যোগ 6। তাহলে আমি এই 50 টাকাটা কি করব, এখানে যুক্ত করে দেব, তাহলে আর এখানে থাকলো না। তাহলে গড়মান অপরিবর্তিত থাকার কথা ছিল। বাড়তি যে টাকাটা যুক্ত করলাম, এই বাড়তি টাকাটা মোট যে দাম তা দিয়ে ভাগ করে দেব, যেটা হবে এই। তাহলে এই দামটা সবার হওয়া উচিত ছিল যদি 50 টাকা যুক্ত করতাম, কিন্তু এই বাড়তি টাকার জন্য গড় বেড়ে গেল, তাহলে গড় কিন্তু 50-এর থেকে 1 বেড়ে তখন 51 হলো। এইভাবে শর্ট নিয়মে করা যায়। আমরা অধ্যায়ের অঙ্কগুলো যখন একের পর এক সমাধান করব, সেই জায়গায় আরো ভালোভাবে বুঝিয়ে দেব। তবে আজকে যেটা আমরা বোঝার চেষ্টা করলাম, আশা করছি সেই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এই জায়গাটা ক্লিয়ার থাকলে এর পরবর্তী অঙ্কগুলো করতে গিয়ে তুমি বারংবার শুধু হিসাব করবে গড় মানের থেকে বেশি যুক্ত হলো না কম যুক্ত হলো। যদি বেশি যুক্ত হয় তাহলে গড় মানটা পরবর্তীতে বাড়বে, কম যুক্ত হলে কমে যাবে, একই যুক্ত হলে তাহলে একই থেকে যাবে। এইটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে এই অধ্যায়ের পরবর্তীতে অনেক অঙ্ক করতে গিয়ে তোমার অনেক সুবিধা হবে। পরীক্ষার হলে এই ধরনের সমস্যা যদি তুমি পাও, তাহলে তোমার একদম অনায়াসে উত্তর বেরিয়ে যাবে, মনে কোনো ডাউট আসবে না। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমাদের বইয়ের যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করব। আজকের মতো শেষ করছি, টাটা।